ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শনে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা শুনছেন, অবশ্যই কৃষি সংক্রান্ত, যেগুলো আপনাদের চাষবাসের ক্ষেত্রে খুবই উপকার করছে। শুনছেন তো প্রত্যেক দিন। আজও চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে দূষণ কিন্তু প্রত্যেক দিন বাড়ছে। দূষণ বিভিন্ন ধরনের, খাদ্য দূষণ, শব্দ দূষণ, বিশেষ করে পরিবেশ দূষণ। আজকে প্রথমেই বলি যে খাদ্য দূষণ কী কী কারণে হতে পারে। একটাই বলি যে অতিরিক্ত পরিমাণে যদি রাসায়নিক সার ব্যবহার করা হয়, তাহলে খাবারের সঙ্গে যে বিষ আমরা নিচ্ছি শরীরে, তাতে আমাদের অনেক ধরনের রোগ আসে। তার বিকল্প হিসেবে জৈব পদ্ধতিতে চাষবাস কিন্তু শুরু হয়েছে। সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুস সালাম, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। নমস্কার। নমস্কার। যে সমস্যাটা দিয়ে শুরু করলাম, যে নানান ধরনের দূষণ আমাদের শরীরে ঘটছে, এর বিকল্প হিসেবে জৈব পদ্ধতিতে চাষ বলতে আমরা কি বুঝবো? জৈব পদ্ধতিতে চাষ বলতে আমরা যেটা খুব সহজ কথাই বুঝবো, যে প্রাথমিক যখন চাষ শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, তখন কিন্তু যেভাবে চাষটা শুরু হয়েছিল, তখন কিন্তু কোনো রাসায়নিক সার বা রাসায়নিক বিষের ব্যবহার ছিল না। শুধুমাত্র পরিবেশের জৈব পদার্থকে নিয়েই তারা কিন্তু চাষ করতো, মাটির উপরে ভিত্তি করে তারা চাষ করতো। ওই যে চাষটি ছিল সেটা কিন্তু পুরোপুরি জৈব চাষই ছিল। কিন্তু তখনকার পরিবেশে সেই সময়কার কথা বিবেচনা করলে তখন খাদ্যের যা চাহিদা ছিল, যেভাবে উৎপাদন যেভাবে কম হয়, তাতে কিন্তু চলে গেছে। পরবর্তী পর্যায়ে যখন আমাদের লোক সংখ্যা বেড়েছে, তখন কিন্তু খাদ্যের চাহিদাও বেড়েছে, এবং বাড়ার ফলে কিন্তু আমাদের সেই ফলন বাড়াতে গিয়ে আমাদের কিছু কিছু পরিকল্পনাও চেঞ্জ করতে হয়েছে। যেমন আমাদের স্বাধীনোত্তর পরবর্তী সময়েই 50-52 সালে আমাদের দেশের খাদ্য উৎপাদন ছিল 52 মিলিয়ন টন, কিন্তু সেইটাই 2000 সাল নাগাদ 250 মিলিয়ন টনেরও বেশি আমরা পৌঁছে গেছি। কিন্তু এরই মাঝে কিন্তু আমরা প্রচুর নতুন জিনিস আমদানি করেছি, বিশেষ করে রাসায়নিক সার, রাসায়নিক কৃষি বিষ, যেটা বেশি ক্ষতিকর, সেটা কিন্তু আমরা খুব ভুলভাবে ব্যবহার করেছি। এবং এই ফলে কি হয়েছে, যে আমাদের যে রাসায়নিক সারটা খুব বেশি হয়ে তা না হলেও কিন্তু জৈব সারের পরিমাণে ব্যবহারটা আমরা বেশি মাত্রায় কমিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমাদের কাছে এটা ক্ষতির কারণ হয়েছে। এবং এই রাসায়নিক সার দেওয়ার পাশাপাশি যদি জৈব সারটাও ঠিকমতো ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এত পরিবেশ বা মাটির দূষণ, খাদ্য দূষণ, স্বাস্থ্যর যে হাল, এটা কিন্তু আমাদের কাছে ভালো থাকতো। এই পরিস্থিতি দাঁড়িয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে যে আমাদের জৈব কৃষিতে জোর দিতে হবে। জৈব ব্যবস্থাপনা বলতে ওইটাই বোঝানো হয় যেখানে পুরোপুরি জৈব সার বা জৈব পদার্থের উপর নির্ভর করেই চাষ করা। তো সেটা হচ্ছে যেমন জৈব সার হতে পারে, কেঁচো সার হতে পারে, জীবাণু সারও হতে পারে, খোল হতে পারে, ইত্যাদি চাষকে সমন্বয় করে যে আমরা চাষ করছি, আসলে ফসলের মূল অংশ যেটা আমরা খাই, সেইটাকে নিয়ে বাকি যে অংশটা থাকে সেটাকে আমরা মাটিকে আবার ফিরিয়ে দেবো। প্লাস আমরা যে গোপালন করছি বা ছাগল পালন করছি, তার যে আমরা বর্জ্য পাচ্ছি, সেটাকেও সঠিকভাবে আমরা সারে রূপান্তরিত করে যদি মাটিকে ফিরিয়ে দিই, তাহলে মাটি কিন্তু ভালো থাকবে, সে ঠিকমতো খাবার দেবে, মাটির কোয়ালিটিও ভালো থাকবে, খাবারের কোয়ালিটিও ভালো হবে। এইভাবে যে আমরা চাষটা করছি, এটাই কিন্তু একটা জৈব ব্যবস্থাপনায় চাষ। আপনার কথা থেকে একটা জিনিস ধরে নিচ্ছি যে জৈব ব্যবস্থাপনায় চাষ করলে উৎপাদন খানিকটা কমে যায়। সত্যি কি কমে যায়? আর যদি কমে যায়, তাহলে সেই ক্ষতির সম্ভাবনাটাকে কিভাবে এড়ানো যাবে? একটা কথা এখানে বলা দরকার, যে শুধুমাত্র জৈব সার দিয়ে চাষ করলে, এখন যে সমস্ত আমাদের জাত আমরা চাষ করছি, তার যে খাদ্যের মানে যে খাদ্য উপাদানের যেটা প্রয়োজন, সেইটা কিন্তু জৈব সার থেকে পুরোপুরি দিতে গেলে যে পরিমাণ জৈব সার লাগবে, সেটা কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ এবং পরিমাণে খুবই বেশি। তা সেই জন্য হচ্ছে কি, যে আমাদের তাতে ফলনের কিছুটা হলেও কমে যেতে পারে, কিন্তু মাটির প্রাথমিক গুণমান যদি ঠিকমতো ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা জৈব সার প্রয়োগ করেও খুব ভালো ফলন আমরা আশা করতে পারি। আর সম্ভাবনা থেকেই যায় কিছুটা আমাদের যে ফলনের কমে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের অন্যদিকে লাভ আছে, যেহেতু এটা জৈব উপায়ে তৈরি, তার একটা কিন্তু গুণমান আলাদা। বিভিন্ন দেশে কিন্তু এখন জৈব ফার্মিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, এবং আমাদের দেশেও কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অর্গানিক ফার্মিং গাজিয়াবাদে কিন্তু হয়েছে। তো এই যে বিভিন্ন জায়গাতে জৈবর উপরে জোর দেওয়া হচ্ছে, এবং এই জৈব প্রোডাক্টের কিন্তু আলাদা একটা মার্কেটও তৈরি কিছু কিছু জায়গাতে হয়েছে। আমাদের জায়গাতে সেইভাবে আমাদের দেশে সেইভাবে আমরা করতে পারিনি। এটা আমাদের কাছে একটা কী বলবো, এটা সেটব্যাক, মানে একটা বাধা। জৈব সার, জৈব ব্যবস্থাপনা আমরা মানে নিয়ে আসতে, চাষিদেরকে নিয়ে আসতে,
এই জৈব সারকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, আর প্রয়োজনে যদি আমরা রাসায়নিক সার অল্প ব্যবহার করি, বিশেষ করে যদি কীটনাশক মানে বিষটাকে যদি আমরা বাদ দিয়ে জৈব কীটনাশক দিয়ে যদি ফসল ফলাতে পারি, বিশেষ করে সবজি চাষটাকে, যেটা আমরা অনেকেই খাই, মানে কাঁচা অবস্থায় খাই, যেমন ধনে পাতা খায়, কেউ কেউ শশা খায়, বা অন্যান্য যে সবজি খায় সে কিন্তু হালকা রান্না করেই আমরা কিন্তু খাই। সেই জায়গাতে কিন্তু বিষটা কিন্তু রেসিডিয়াল, যেটা টক্সিসিটি বলি, অবশিষ্ট যে বিষ থাকে ফসলের মধ্যে, সেটা কিন্তু বিষময় থাকে। এই জন্য বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে আমাদের কৃষি বিষটাকে দূরে রাখা একান্ত দরকার। কি কি জৈব প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে? জৈব প্রযুক্তি ব্যবহার করতে যেতে পারে বলতে, আমরা যে সমস্ত খাদ্য উপাদান তৈরি করে ফসল তৈরি করছি, ফসলের উচ্ছিষ্ট অংশ যেটা পড়ে থাকছে তাকে কিন্তু আমরা জৈবতে রূপান্তরিত করে বা জৈব সারে রূপান্তরিত করে প্রয়োগ করতে পারি। প্লাস কেঁচো সার প্রয়োগ করতে পারি। বিভিন্ন ধরনের খোল আছে যেটাকে আমরা বলা হয় কনসেন্ট্রেট অর্গানিক ম্যানিওর, এর মধ্যে লাগে কম কিন্তু মাটির উপকার প্লাস খাদ্যের উপাদান খুব ভালোভাবে সরবরাহ করতে পারে। এছাড়াও জীবাণু সার, যেটা অনেকেই আমরা ব্যবহার করতে শিখিনি, নাম শুনেছি, কিন্তু এই জীবাণুরা কিন্তু মাটির প্রাণের সঞ্চার করে। সত্যি কথা বলতে জীবাণুরা মাটির মধ্যে প্রাণের সঞ্চার করে। জীবাণু মাটিতে যদি ঠিক সংখ্যায় না থাকে তো গাছের খাদ্য উপাদান গাছ ঠিকমতো নিতে পারবে না, কারণ মাটিতে যে রান্নার কাজটা করে সেটা কিন্তু জীবাণুরাই করে। এই জন্য খাদ্য আমাদের জৈব থেকে যে অজৈব নিয়ে যাবে এই কাজটা কিন্তু জীবাণুতেই করে। আবার রাসায়নিক সারকে যে খাদ্য উপাদানটাকে গাছ খেতে যেভাবে খায় সেই পর্যায়ে নিয়ে যেতে গেলেও কিন্তু জীবাণুর দরকার। এই জন্য এই জীবাণুর সংখ্যা যাতে মাটিতে থাকে, এই জন্য জৈবর পাশাপাশি জীবাণু আমরাও দিতে পারি। জীবাণু সারের আবার কয়েকটা ভাগ আছে, যেমন নাইট্রোজেন ঘটিত জীবাণু সার, ফসফেট ঘটিত জীবাণু সার, আবার পটাশিয়াম আছে। কিন্তু এই যে নাইট্রোজেন ঘটিত জীবাণু সার বা ফসফেট যেটা মাটিতে আবদ্ধ হয়েছে তাকে গুলে দেওয়ার জন্য জীবাণু পাওয়া যায়। এটা বাজারে বিক্রি হয় অ্যাজোফস, রাইজোফস ইত্যাদি নামে। এদেরকে যদি মাটিতে আমরা প্রয়োগ করি তা মাটিতে সরাসরি কিছু নাইট্রোজেন যোগ করবে বা শেকড়ের মধ্যে নাইট্রোজেন দেবে, প্লাস মাটিতে যে আবদ্ধ ফসফেট জমে আছে সেই ফসফেটটা ওই যে জীবাণুর শরীর থেকে সামান্য অ্যাসিড বের হয়, বিভিন্ন ধরনের অ্যাসিড বের হয়, তারা কিন্তু ওই ফসফেটটাকে দ্রবীভূত করে দেয়। দেখো গাছ কিন্তু সেটা খুব সহজেই গ্রহণ করতে পারে। অর্থাৎ আমি রাসায়নিক সার কম প্রয়োগ করেও জীবাণু সার প্রয়োগ করে কিন্তু আমি ভালো ফসল পেতে পারি। এই জায়গাটাই কিন্তু আমাদের জীবাণু সার প্রয়োগ করতে হবে। এই যে আমরা বললাম জৈব সার, জীবাণু সার, খোল জাতীয় জিনিস বা গরু বা ছাগলের যে আমাদের বিষটা পড়ে থাকে, মূত্র পড়ে থাকে, তাকে ঠিকমতো যদি আমরা মাটিতে প্রয়োগ করতে পারি, অধিকাংশ খাবারটাই কিন্তু গাছ ওই সোর্স থেকেই পেয়ে যাবে। আর সামান্য যদি ফলন বাড়ানোর জন্য লাগে খুব অল্পই লাগবে। এ তো গেল সুবিধাগুলোর কথা। এবারে একটু জানতে চাইবো যে এই জৈব প্রযুক্তিতে চাষ করলে কি কি সমস্যা বা অসুবিধা হতে পারে? সমস্যা এখন তেমন কিছুই নেই। যেটা মেন সমস্যা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের উন্নত গুণমানের জৈব উপাদান কিন্তু অভাব আছে। চাষিরা যে ভরসা করে জিনিসটাকে নেবে সেটা যে তার খুব সহজেই কাজ করে মাটিতে গিয়ে ফসলের উপরে গিয়ে, এইটা যদি না হয় তাহলে চাষিরা কিন্তু তার উপরে ভরসা রাখতে পারবে না। তাই সঠিক গুণমানের জৈব পদার্থ, সেই জৈব কীটনাশক হোক বা জৈব পেস্টিসাইডই হোক বা জৈব সারই হোক, যাই হোক না কেন, বা জীবাণু সারই হোক, তার কিন্তু সঠিক গুণমানের উপকরণ চাষিকে দিতে হবে। এবং উৎপাদিত ফসল যেটা জৈব তৈরি করছে তার গুণমান অনেক ভালো, তার বাজার দর যদি নিশ্চিতভাবে চাষিরা না পায় তাহলে কিন্তু আমাদের এই যে অর্গানিক যে ফার্মিংয়ের কথা বা জৈব প্রযুক্তিতে চাষবাসের কথা বলছি সেটা অনেকখানি আমাদের বাধা পাচ্ছে। এই জায়গাটা কিন্তু তৈরি করা খুবই দরকার আছে, যাতে পারচেজ যারা কিনবে আর যারা তৈরি করছে তাদের সরাসরি যোগাযোগ, প্লাস এই জৈব পদার্থ বিক্রি করতে হলে সংসদ মানের দরকার আছে। এই শংসাপত্র পেতে গেলেও যাতে সরকারিভাবে খুব সহজেই পেতে পারে তার কিন্তু একটা ব্যবস্থা করাও দরকার আছে, যাতে সে বলতে পারবে হ্যাঁ এই জিনিসটা আমার অর্গানিক প্রোডাক্টই, এবং সেটা কিন্তু আমরা বিদেশের বাজারে বা যারা খুব মেট্রোপলিটন সিটিতে বাস করে সেসব জায়গাতে চালান করে যারা বেশি দাম যা পেতে পারে। বেশি দাম পেলেই কিন্তু চাষিরা অটোমেটিক্যালি চলে আসবে এই জৈব চাষের দিকে। কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু পাশাপাশিভাবে মানুষের মধ্যে কিন্তু খুব সচেতন বোধটাও এখন হয়েছে। তারা খুব সচেতন হয়েছেন যে আমরা ভালো জিনিসটা খাবো, একটা কনসিয়াসনেস আছে। এই একটা ভালো এবং একটা খারাপ, এই একটা দোলাচলের মধ্যে থেকে আপনি কি বলবেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই জৈব প্রযুক্তিতে চাষের সম্ভাবনা কতটুকু? খুবই ভালো প্রশ্ন। যে আমাদের এখানে যে এক্সপোর্ট জোন আছে, মানে এক্সপোর্ট জোন বলতে রপ্তানি অঞ্চল যেটা তৈরি করা হয়েছে গভর্নমেন্ট থেকে, আমাদের পশ্চিমবঙ্গে 5টা অঞ্চল আছে যারা কিন্তু সেই অঞ্চল থেকে বিভিন্ন ফল সবজি বিদেশে বাজারে রপ্তানি হবে। তো
তো অ্যাপেডা বলে সংস্থা আছে, তাদের মাধ্যমে কিন্তু এগুলো হয়। তো যেহেতু এখানে 5টা অঞ্চল আমাদের রাজ্যেই বিদ্যমান, তাহলে এখানে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে জৈব সারে চাষ করলে কিন্তু আমাদের সম্ভাবনাটা কিন্তু ভালোই আছে। এই জায়গাটাতে যদি আমরা কাজে লাগাতে পারি এবং সেইভাবে যদি আমাদের পরিকল্পনা সরকারি লেভেলে যদি জৈব সারের উপরে পরিকল্পনা নিয়ে এবং চাষিদেরকে সেইভাবে সচেতন করে যদি চাষ করানো যায়, তাহলে কিন্তু এর সম্ভাবনা কিন্তু অনেকখানি উজ্জ্বল। সব শেষে আপনার কাছে জানতে চাইব যে যেসব কৃষক বন্ধুরা সবজি চাষ করছেন, জৈব পদ্ধতিতে সবজি চাষের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি, বা তারা কিভাবে করবেন? জৈব চাষের ক্ষেত্রে চাষি ভাইরা যা চাষ করেন তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চাষিটা যেহেতু এটা আমরা সবজি অনেকে কাঁচা খাবো, তার জন্য যেটা আমরা বিশেষ করে জৈব কীটনাশকটা বেশি ব্যবহার করব, এটা মেন জোর দিতে হবে। বাজারে অনেক জৈব এখন কীটনাশক বা জৈব ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন নিমবেস্ট যেটা পেস্টিসাইড আছে, নিমারিন, নিমাগোল্ড ইত্যাদি নামে পাওয়া যায়, যেটা কিন্তু দিয়ে আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়কে আমরা মারতে পারি। আবার এনপিভি বা বিটি ব্যাসিলাস থ্রিনজিস বলে যেহেতু জীবাণু আছে, যাদেরকে যদি দ্রবণ তৈরি করে যদি স্প্রে করে বিভিন্ন ধরনের লেদা পোকা মারা যায়। তো আমাদের উদ্দেশ্য যখন পোকা মারা, সেটা যদি জৈব সোর্স দেওয়া হয় তাহলে খুবই ভালো। বিটি যে সলিউশনটা তৈরি হয়, তা যদি কোনো লেদার গায়ে লাগে সেটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, এবং সেই লেদার মধ্যে যদি কোনো চাষি বন্ধু কতগুলো লেদাকে যদি জোগাড় করে আবার যদি ন্যাকড়া দিয়ে তাকে ছেঁকে নেয়, নষ্ট করে যদি সেটাকে ছেঁকে নেওয়া হয়, তার যে লিকুইড রস থেকে যে আবার দ্রবণ তৈরি হবে, তাতেও কিন্তু এই ওষুধের কাজ করবে। তেমনি একইভাবে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস বলে ভাইরাস বাজারে পাওয়া যায়, যেটা কিন্তু চাষি ভাইরা যদি স্প্রে করেন তাহলে যে বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা যেগুলো থাকে, সেটাও কিন্তু এক ধরনের লেদা, যে তারা যখন খায় অনেক নষ্ট করে দেয়, ফসলকে খাওয়ার থেকে নষ্টটা বেশি করে, বাজার দর কমে যায়। এইটাকে যদি আমরা ওই এনপিভি দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে চাষির ওই যে বিষ দেওয়ার ফলে যে আমাদের খাদ্য যে তৈরি করছি সেটা যারা বিষাক্ত হয়ে যাচ্ছে, যেটা খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, সেটা কিন্তু হবে না। এই চাষি বন্ধুদেরকে আমাদের তরফ থেকে এটাই সুপারিশ হবে যে জৈব সারের সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কীটনাশক হিসাবে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, বিশেষ করে সবজির ক্ষেত্রে। এই উপরে জোর দিলে কিন্তু আমরা যে লক্ষ্যে পৌঁছেছি সেটা কিন্তু পৌঁছাতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুস সালাম যা বললেন তা খুবই আশাব্যঞ্জক। হয়তো আলোচনার মাঝে মধ্যে কোথাও কিন্তু ছিল, কিন্তু তার পাশাপাশি সম্ভাবনার দিকটাও কিন্তু উড়িয়ে দেননি আমাদের বিশেষজ্ঞ। তাই কৃষক বন্ধুদের বলবো, এই কিন্তুর বাধাকে যদি একটু টপকে গিয়ে জৈব পদ্ধতিতে চাষ করেন এবং সম্ভাবনার কথাটা মাথায় রাখেন, তাহলে আগামী দিনে ভালোই হবে আপনাদের। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। ডাল শস্য, তৈলবীজ এবং গম, এই 3টি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়, বীরভূম জেলা তো বটেই। তো বীরভূম জেলায় এই 3টি ফসল এবছর কিভাবে উৎপাদিত করার পরিকল্পনা রাজ্য কৃষি দপ্তর করছেন, এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বীরভূম জেলার উপ কৃষি অধিকর্তা প্রদীপ কুমার মণ্ডল। মণ্ডলবাবু, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এবছর ডাল শস্য চাষের ক্ষেত্রে বীরভূম জেলায় সরকার কী পরিকল্পনা নিচ্ছেন? আমরা বীরভূম জেলাতে এবছরে আমরা জানেন যে আপনি যে চাষগুলোর কথা বললেন, যে শস্যগুলো, এগুলো সবই রবি চাষের পক্ষে উপযুক্ত, এবং আমাদের বীরভূম জেলা বিশেষ করে গম চাষের একটি উপযুক্ত জায়গা, এবং এছাড়াও আমাদের ডাল শস্য এবং তৈলবীজ এই দুটোরও খুবই উপযুক্ত
জমি এবং আবহাওয়া এখানে খুবই অনুকূল। সেই কারণেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং আমাদের ভারত সরকারের তরফ থেকে কতগুলো প্রকল্প এখানে চলছে। বিশেষ করে আপনার গমের ক্ষেত্রে চলছে BGRI-এর আন্ডারে, মানে ব্রিঙ্গিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, যেটা আমরা খরিফ মরশুমে ধান করেছি এবং রবি মরশুমে আমরা গম এবং কিছু ধানের প্রদর্শনী ক্ষেত্র করব। এবং এইগুলো করার জন্য আমাদের গমের বীজ এবং তার সঙ্গে সার এবং কীটনাশক ঔষধ এবং বীজ নাশক, যেটা আমরা সিড ট্রিটমেন্ট কেমিক্যালস বলি, এগুলো আমাদের দেয়া হচ্ছে চাষিদেরকে। এবং আমরা 250 হেক্টর করে 4টি জায়গাতে আমরা এই প্রকল্পর কাজগুলো করব। এবং এছাড়া আমাদের তৈলবীজের ক্ষেত্রে আমাদের মানে আমাদের আইসোপোম ইন্টিগ্রেটেড স্কিম ফর পালসেস অয়েলসিড অ্যান্ড মেজ প্রোগ্রাম আমাদের এখানে চলছে। এবং তার আওতাতে আমরা বিশেষ করে বীরভূম জেলাতে আমরা 8000 হেক্টর এলাকায় আমরা দিয়েছি, সিড কিট দিয়েছি 1 কেজি করে। আমরা মানে আমাদের সর্ষের বীজ দিয়েছি, সর্ষের বীজ আমরা তৈলবীজের ক্ষেত্রে দিয়েছি। এবং আমরা এবছরে আমাদের বৃষ্টি কিছু কম হয়েছিল, যার জন্য আমরা সমস্ত এলাকাতে ধান চাষ করতে পারিনি। তার জন্য আমাদের কিছু আর্লি তৈলবীজ যেগুলো করা যায় সেই জাতেরও বীজ আমরা বেশ কিছু 5000 চাষিকে আমরা যেগুলো দিয়েছি সেগুলোও আমাদের করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। এবং এছাড়া আমাদের যেটা আপনি বললেন পালসের আমাদের এখানে বিশেষ করে ছোলা, মুসুরি এবং রবি অন্যান্য যে আমাদের অরহর সেগুলো এখানে করা হয়। এবং আমাদের প্রায় 25000 হেক্টরের মতো এলাকাতে আমাদের পালস প্রোগ্রাম এখানে আমাদের বীরভূম জেলার চাষিরা নিয়ে থাকে। তাই আমরা গত 7-8 সাল থেকে আমরা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের আন্ডারে আমরা পালস উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। তা এবছরে আমাদের পালসের প্রোগ্রামের মধ্যে প্রথমেই যেটা আমরা করেছি, প্রায় 100 হেক্টর করে 10টা জায়গাতে আমরা পালসের প্রোগ্রাম করব। সেখানে আমরা চাষিদেরকে বীজ, সার, বিশেষ করে রাইজোবিয়াম কালচার, যেটা পালসের ক্ষেত্রে খুবই দরকার, যেটা রাইজোবিয়াম কালচার এবং অনুখাদ্য, এবং এছাড়াও আমরা চাষিদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। এবং তারপরে আমরা বিশেষ করে ইরিগেশন ফেসিলিটিস বাড়ানোর জন্য এইখানের মধ্যে আমাদের পাম্প সেট এবং ইরিগেশন চ্যানেল করা এবং পাইপ দেওয়া, এইগুলোর আমরা এই প্রকল্পের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করছি। এছাড়া এই বছরে আরও একটা যেটা বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, যে অ্যাক্সিলারেটেড পালস প্রোডাকশান প্রোগ্রাম, A3P যেটাকে বলা হয়, সেটারও আমাদের এবছরে জোর দেওয়া হয়েছে। এবং এটাও আমরা ওই 10টা জায়গাতে 100 হেক্টর করে এলাকার মধ্যে আমরা করব। এবং আমাদের সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের রামপুরহাট সাব ডিভিশনে আমরা জোরটা বেশি দিচ্ছি, কারণ ওখানে আমাদের পালসের প্রোডাকশান প্রোগ্রামটা বেশি ওখানকার চাষিদের মধ্যে। এবং বীরভূমের সিউড়ি সদর সাব ডিভিশনে আমরা 2টো জায়গাতে এবং বোলপুর সাব ডিভিশনেও 2টো জায়গাতে আমরা এই প্রোগ্রামটা করছি এবছরে। এবং আশা করি আমাদের ছোলা এবং মুসুর চাষ যেটা আমাদের হয় এবছরে, আমাদের চাষিদের সঙ্গে যেটা কথা হয়েছে, অলরেডি আপনি দেখতেও পাবেন আমাদের অলরেডি চাষিরা কিন্তু ছোলার কাজ অলরেডি লাগানো, ছোলা এবং মুসুরি লাগানো শুরু করে দিয়েছে। এবং আশা করছি আমাদের এবছরে এখনও পর্যন্ত যা আবহাওয়া এবং অন্যান্য বারের তুলনায় আমরা শীত যেভাবে একটু আর্লি পেয়েছি, তাতে আমি আশাবাদী। বিশেষ করে তৈলবীজ পালসের প্রোডাকশন খুব ভালো হবে। এবং আমরা গমের ক্ষেত্রেও যেটা পেয়েছি, অলরেডি আমাদের সমস্ত বীজ এসে গেছে, আমরা তার টেস্ট রিপোর্ট করেও কিন্তু ফার্মার্সদের কাছে আমরা পৌঁছানোর ব্যবস্থা অলরেডি করে ফেলেছি। এবং গম লাগানোর আমাদের এই 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং গমের সিড ট্রিটমেন্ট কেমিক্যালস এবং অন্যান্য যে সমস্ত সার বা আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা সময় মতো পেয়ে গেছি। এবং আশা করছি আমাদের বীরভূম জেলায় সার্বিকভাবে এবছরে আমরা রবি চাষ খুব ভালোভাবেই করতে পারবো আশা করছি। এবং আপনারা জানেন যে আমরা গত খারিফের যে চাষগুলো করেছি সেগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাটা শুরু হয়ে গেছে, যেগুলো আর্লি যেগুলো ছিল। এই হচ্ছে আমার মোটামুটি চালচিত্র বীরভূম জেলার এই মুহূর্তে। এই কৃষকদের মধ্যে কী ধরনের সাড়া পাচ্ছেন?
কৃষকদের মধ্যে আমরা যেটা দেখেছি, বিশেষ করে আমাদের আগে যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল সেক্ষেত্রে আমরা কি মানে যে সমস্ত স্কিমগুলো নিয়ে যেতাম সেগুলো শুধুমাত্র ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিকে আমরা দিতে পারতাম এবং পরিমাণে খুব অল্প ছিল। কিন্তু এখন বিশেষ করে এই ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন বলুন বা বিজিআরআই বলুন বা আরকিভিআর যে স্কিমগুলো আসছে সেগুলোতে আমরা কি হচ্ছে যে এক লপ্তে 100 হেক্টর জায়গাতে আমরা একটা জায়গা সিলেকশন করছি, সেটা আমাদের প্রশাসন লেভেলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানে আমাদের জেলা স্তরে এবং মহকুমা এবং ব্লক স্তরে আমাদের সেই এলাকাটা সেখানে ঠিক করা হচ্ছে এবং সেখানে চাষিদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সব থেকে যেটা মজার জিনিস বা আনন্দের জিনিস যেটা সেখানকার সমস্ত চাষি, সে ধনী হোক গরিব হোক মানে বর্গাদার হোক পাট্টা হোল্ডার হোক, সবাইকে কিন্তু যারা ইচ্ছুক চাষি তারা প্রত্যেকেই কিন্তু বীজ পাবে এবং অন্যান্য সুযোগগুলো পাবে। যে জিনিসটা আগে আমাদের অসুবিধা হতো যে আমার 50 জনের মধ্যে আমি 2 জনকে মাত্র দেখব, হয়তো সে আর্থিকভাবে মেন মাপকাঠিটা ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে না, সেখানে যারা চাষি চাষ করতে ইচ্ছুক সত্যিকারের মানে প্রকৃত চাষি তাদেরকেই আমরা দিতে পারছি। এই জন্য আমাদের মানে কি বলবো যে প্রত্যেকটা প্রকল্প আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারছি। একটা এলাকা সেখানে টোটাল 250 হেক্টর জমিকে আমরা চিহ্নিত করছি এবং সেই চিহ্নিত জায়গার প্রতিটা চাষি, কারোর 1 বিঘে জমি থাকতে পারে, কারোর 5 বিঘে থাকতে পারে, কারোর 5 কাঠা থাকতে পারে, প্রত্যেককেই আমরা সমানভাবে যার যতটুকু বীজ লাগবে এবং অন্যান্য উপকরণ যারা লাগবে সেটা আমরা ভাগ করে দিচ্ছি। এই বীরভূম জেলার কোন কোন মহকুমায় এই স্কিমগুলো রূপায়িত করা হচ্ছে? আমরা 3টে মহকুমাতেই, গমের ক্ষেত্রে 3টে মহকুমাতেই করছি, তবে আমার বেশি আছে রামপুরহাট সাব ডিভিশনে এবং পালসের ক্ষেত্রেও তাই। পালসের ক্ষেত্রেও আমার রামপুরহাট সাব ডিভিশনে বেশি এলাকায় করা হচ্ছে, কারণ ওখানে আমাদের এলাকাও বেশি এবং ওখানকার মাটি এবং যে উপযুক্ত পরিবেশ ওখানটা ভালো, সেই জন্য আমরা ওখানটাতে জোর দিচ্ছি বেশি। আচ্ছা, এই সমস্ত যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে তার মাধ্যমে কৃষক বন্ধুদের কি কি সুবিধা দেওয়া হচ্ছে? যে আমরা বিনামূল্যে তাদেরকে বীজটা দিচ্ছি এবং সিড ট্রিটিং কেমিক্যালসগুলো দিচ্ছি এবং তারপরে যদি কোনো রকম ওষুধপত্র লাগে আনফোর্সিন যেগুলো আমাদের যদি কোনো রোগ পোকা লাগে সেগুলো আমরা দেওয়ার ব্যবস্থা এই স্কিমের মাধ্যমে আছে। এছাড়া আমরা ইরিগেশন ফেসিলিটিস যে তাকে করানোর জন্য দেওয়া হচ্ছে এবং আরও একটা জানবেন যে আমরা বিজিআরআই স্কিমে আমরা যে প্রকল্পগুলো করছি সেখানে যাতে আগামী দিনে চাষিরা, সেই এলাকার চাষিরা যে একটা মেকানিক্যাল হাব, মানে সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বর্তমান যুগে বিশেষ করে পাওয়ার টিলার, ট্রাক্টর, রিপার এবং মানে আমাদের ওই ছোলা বা মুসুরি বা গম জিরো টিলেজ মেশিন এইগুলো লাগানোর আমরা দেওয়ার ব্যবস্থা করছি ওই স্কিমের মাধ্যমে। এছাড়া স্প্রেয়ার, ডাস্টার বা আমাদের অন্যান্য যে ছোট যন্ত্র যেগুলো বিশেষ করে ড্রাম সিডার এগুলো তো দেওয়া হচ্ছেই ওই স্কিমের মাধ্যমে। আপনি বলতেন বিজিআরআই স্কিমের মাধ্যমে একটা হাব তৈরির আপনারা চেষ্টা করছেন, তো এবার এবছর যে সমস্ত এলাকা নেওয়া হয়েছে সেই সমস্ত এলাকা হবে, সামনের বছর কি এই এলাকাগুলো আরও বিস্তৃত করা হবে? হ্যাঁ, আমরা প্রথম বছরে যেমন পেয়েছিলাম মাত্র 7টা এলাকাতে আমরা 1000 হেক্টর করে আমরা বিজিআরআইয়ের আমরা ধানের উৎপাদন করার জন্য প্রদর্শনী ক্ষেত্র করেছিলাম। তারপরে সেটা 11-12তে সেটা আমাদের এসে গেল হচ্ছে 30টা জায়গাতে এবং আমরা 12-13তেও আমরা এই বছরে এই রবি সিজনেও আমরা 30টা জায়গাতে আমরা HIB হাইল্ডিং যাতে করব এবং হাইব্রিডও আমরা করছি 4টে জায়গাতে। আচ্ছা, মানে আগামীতে আমরা যে দেখতে পাবো যে সারা জেলাতেই আমাদের মানে সামগ্রিকভাবে সবুজ বিপ্লবের আশা আছে এবং সেই সঙ্গে আমরা বিশেষ করে জোর যেটা দিচ্ছি যে মেকানিক্যাল হাবা এবং তার সঙ্গে ইরিগেশন ফেসিলিটিস, আমরা যদি চাষিদেরকে সঠিক সময়ে সঠিক বীজটা দিতে পারি আর তারা যদি সেই যন্ত্রগুলো ঠিকমতো, এবং সবথেকে এটার মজার আরও জিনিস যে এর মালিকানা কিন্তু চাষিদের মধ্যেই থাকবে, এটার মধ্যে সরকার টোটালটাই 100% সাবসিডিতে, মানে সরকার টোটালটা তাদের কিনে দেবে এবং তারা নিজেরা নো লস নো প্রফিট বেসিসে এগুলো কিন্তু চালাবে এই মেকানিক্যাল হাবগুলো। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, কৃষক বন্ধুরা আপনারা যারা অনুষ্ঠান দেখলেন তারা জানলেন যে আগামীতে সারা জেলায় যাতে সবুজ বিপ্লব হয় সেই জন্য বীরভূম জেলার কৃষি বিভাগ তৎপর এবং সেই উদ্দেশ্যেই ওরা কাজ করে যাচ্ছে। এই নাও আর কিছু? বাস। আরে এটা কি ভাই?
এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। দাঁড়িয়ে আছি বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত বাঁশজোড় গ্রামে। আমার সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু। আপনার নাম? শেখ নজির হাসান। আপনি কি কি চাষ করেন? এই টমেটো, ছোলা। এখন কি লাগিয়েছেন? এখন ছোলা লাগাচ্ছি, টমেটো লাগাচ্ছি। তো কতটুকু জমিতে চাষ করছেন? আমার এই 1 বিঘা আছে। তো এর মধ্যে এই যে টমেটো লাগিয়েছেন, টমেটো বীজটা কোথা থেকে সাহায্য করেছেন? সিউড়ি থেকে। তো এর জন্য এর মধ্যে কিভাবে এটার বীজতলা তৈরি করলেন বা কিভাবে কি করলেন একটু যদি আমাদেরকে বলেন টমেটোর ক্ষেত্রে। টমেটো বিচন নিয়ে এলাম, প্রথমে দিয়ে ফেলাইলাম, ফেলে নিয়ে বিচন হলো, বেরোইলো, বেরিয়ে তারপর আবার বড়ো হলো তারপর বসাইলাম। কোনো সার প্রয়োগ করেছেন কি? কী ধরনের সার প্রয়োগ করেছেন? সার ওই প্রথমে চারা কেটে গোবর সার দিই, গোবর সার দেওয়ার পর তারপর কুড়িয়ে জোড়া ভরি। গোবর সার বিঘা প্রতি কীভাবে প্রয়োগ করেছেন? ওই চারা অল্প করে দিই। আর আপনি ছোলা চাষ করেছেন, ছোলা কতটুকু করেছেন? ছোলা 10 কাঠা করেছে। তো ছোলা চাষের ক্ষেত্রে কিভাবে করেছেন? ছোলাতে কোনো সার টার লাগানো, ছোলা এমনি হাল বইনে ছড়িয়ে দিই, তারপর সময় বুঝলে পরে হয়তো জোড়া টোরা দিই যদি গাছ খারাপ থাকে। আপনি তো এর আগে ছোলা এবং টমেটো চাষ করেছেন, উৎপাদন কেমন হয়? বিঘাতে 3-4 কুইন্টাল করে হয়। ছোলার ক্ষেত্রেও হয়? ছোলার ক্ষেত্রেও হয় 3-4 কুইন্টাল। তো লাভ থাকে। তো আপনি এই যে চাষ করছেন এতে আপনি খুশি? হ্যাঁ, খুশি। আরও কিছু বাড়াতে চাইছেন কোনোভাবে? আর যদি কোনো পদ্ধতি থাকে তো বাড়াও। ধন্যবাদ। আমরা তো এখন বাঁশজোড় গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে কথা বললাম, তার কাছ থেকে কথা বলে জানলাম তিনি টমেটো এবং ছোলা চাষ করেছেন এবং এর থেকে উনি প্রতি বছরই বেশ লাভ করেন। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।